আমরা কি একটু আলাপ টালাপ করি লেখাপড়া নিয়ে? জি স্যার। তোমাদের লেকচার প্ল্যানটা আমি রাতে পাঠিয়ে দিব। এটা আমাদের নতুন স্টাইলে করার লেকচার প্ল্যান, একটু এলাবোরেট, খুবই আউটকাম বেসড এডুকেশনাল নিয়ম মেনে অ্যাপ্লাই থার্মোডাইনামিক্স। এটা তোমার 3টে দিন, সপ্তাহ রুটিনে আমাদের 3 দিন করে আসে। আমি 3 দিন না 4 দিনও নিতে পারি, 5 দিন নিতে পারি, কারণ আমার যে কোনো সময় অনেক সময় ক্লাস মিস হয়। সময় পাইলে কখনো বেশি হবে কখনো কম। 29টা ক্লাস লাগে, আর এটা অনেক সময় 29টা শেষ করা ডিফিকাল্ট, আর অনলাইনে আর একটু ডিফিকাল্ট। তো ওই জন্য কোর্স অবজেক্টিভ: Applied thermodynamics is a compulsory course. Bangladesh is very soon going to assemble car locally. Actually, এখানে কারেকশন আমাকে দিতে হবে, is very soon going to assemble. No, they already started assembling. এটা আমি কারেকশন দিয়ে দেব। তোমরা জানো পিএইচপি তারা লোকালি কার অ্যাসেম্বল করতেছে, মিশুবিশির ইঞ্জিন নিয়ে বা পার্টস অ্যাসেম্বল করতেছে। মালয়েশিয়াতে এটা আছে, এটাকে বলে তোমার প্রোটন। মালয়েশিয়াতে নাম প্রোটন, এখানে হয়তো পিএইচপি প্রোটন। যাই হোক, internal combustion engine is the heart of a vehicle, so it is very important that all mechanical engineering graduates know about internal combustion engine. Taking this course, student will also know about gas turbine, which is used in gas turbine power plant, compressor, and producing thrust and power in aircraft. Different types of propulsion system and direct energy conversion system will be in the course. এখানে অনেকগুলো চ্যাপ্টার, অ্যারাউন্ড 13 চ্যাপ্টার। মেইন হলো যে ইন্টারনাল কম্বাসন, আইসি ইঞ্জিন, গ্যাস টারবাইন, প্রপালশন, ডাইরেক্ট এনার্জি কনভার্সন। তাহলে ভাগ করলে 4টা জিনিস চলে আসে: আইসি ইঞ্জিন, গ্যাস টারবাইন, প্রপালশন সিস্টেম এবং ডাইরেক্ট এনার্জি কনভার্সন। 4টার মধ্যে আইসি ইঞ্জিন এইখান থেকে হয় 5 সেট। সুতরাং আমাদের 39টা ক্লাসের মধ্যে দেখা যাবে যে যদিও 5 সেট আনুপাতিক হারে কারেন্ট গেল নাকি আবার? কারেন্ট গেছে আবার। তাহলে এই যে লেকচার প্ল্যানে আমি একটু চেঞ্জ করে দিব। আমাদের দেশে বর্তমানে পিএইচপি প্রোটন গাড়ি অ্যাসেম্বল করতেছে এবং খুব সহসায় আমরা হিউন্ডাই সেটা আমরা অ্যাসেম্বল করব। আমাদের টার্গেট আমরা ইঞ্জিন তৈরি করব। ইঞ্জিন তৈরি করা হচ্ছে মোস্ট চ্যালেঞ্জিং। এইটা যখন আমরা তৈরি করতে পারবো, আমরা অ্যাকচুয়ালি এই ইন্ডাস্ট্রি ঢুকে যাব। অ্যাসেম্বল অবশ্যই অ্যাসেম্বল করলেও আমাদের অনেক বৈদেশিক মুদ্রা বেঁচে যাবে, কারণ তোমরা জানো গাড়ি আনতে গেলে অনেক টাকা বিদেশে পাঠাইতে হয়, পুরনো গাড়ি। এখানে যদি অ্যাসেম্বল হয়, পার্টস আনতে গেলে কম পয়সা বিদেশে যায়, সুতরাং এখানে রেভিনিউ অনেক সাশ্রয় হবে। আচ্ছা, আমাদের 5টা লার্নিং আউটকাম: understand IC engine thermodynamics and determine engine performance. Know the 2 most important parameters of IC engine: knocking and volumetric resistance. তোমরা মনে রাখবা, IC ইঞ্জিনের নকিং খুব ইম্পর্টেন্ট একটা প্যারামিটার। এই নকিংই তোমার ইঞ্জিনের সাইজ,
ইঞ্জিনের স্পিড, ইঞ্জিনের ফুয়েল কোয়ালিটি সব এই ডিটারমাইন বাই নকিং এবং ভলিউমেট্রিক এফিসিয়েন্সি। আমি সবসময় নকিংকে খুব গুরুত্ব দিই, কারণ এটাই সবকিছু ডিফাইন করবে। একটা ইঞ্জিন ফাস্ট চলে, আমরা জানি পেট্রোল ইঞ্জিন ফাস্ট চলে, ডিজেল ইঞ্জিন আস্তে চলে, দ্যাট ইজ বিকজ অফ নকিং। ডিজেল ইঞ্জিনগুলো বড় বড় হয়, পেট্রোল ইঞ্জিন ছোট হয়। পেট্রোল ইঞ্জিন একটা সাইজের পরে বড় হয় না, ডিজেল ইঞ্জিন একটা সাইজের পরে ছোট হয় না, ডায়ামিটার, বিকজ অফ নকিং। সবকিছু আছে। আন্ডারস্ট্যান্ড দ্য মেজর সোর্সেস অফ এমিশন অফ আইসি ইঞ্জিন, হাউ টু কন্ট্রোল, এটা আমাদের জানতে হবে। নো হাউ গ্যাস টারবাইনস আর ইউজড ফর প্রডিউসিং পাওয়ার and aircraft propulsion and also other propulsion system. তোমরা জানো propulsion সিস্টেমে এই যে আমাদের একটা বঙ্গবন্ধু স্যাটেলাইট, আমরা এটা একটা কোম্পানি স্পেসএক্স ওরা ক্যারি করলো, হ্যাঁ, পেলোড হিসাবে। তো আমাদের propulsion সিস্টেম জানতে হবে। How chemical energy or thermal energy can directly be converted to electrical energy. সোজা কথা, কোনো কম্বাসন টম্বাসন হবে না, ডাইরেক্ট সোলার এনার্জি মনে করো, পিভি ফটোভোল্টাইক, একেবারে থার্মাল থেকে সোলার এনার্জি থেকে তোমার ডাইরেক্ট হয়ে গেল ইলেকট্রিক্যাল এনার্জি। এরকম আরো কিছু দেখাবো আমরা। ফুয়েল সেল, গ্যাস, হাইড্রোজেন, অক্সিজেন মিলা ইলেকট্রিসিটি। প্রোডাক্ট হচ্ছে প্রোডাক্ট মানে স্কুল প্রোডাক্ট হচ্ছে ইলেকট্রিসিটি, আর বাই প্রোডাক্ট হচ্ছে ওয়াটার। সুতরাং পরিবেশন অনেক ভালো। আচ্ছা, আমরা যদি ম্যাপিং করি, আমাদের 12টা প্রোগ্রাম লার্নিং আউটকাম আছে। এই প্রোগ্রাম 12টা প্রোগ্রাম লার্নিং আউটকাম এখানে দেওয়া হয়নি, আমি নিচে লিখে দিব। তাহলে আমাদের এই চ্যাপ্টার, এই সাবজেক্টটা কোন কোন লার্নিং আউটকাম, মনে করো সিএলও লার্নিং আউটকাম কোন প্রোগ্রামের সঙ্গে, প্রোগ্রামের 12টা আউটকাম। পুরা তুমি যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিএসসি করতেছো, এই বিএসসি প্রোগ্রামের জন্য, বিএসসি শুধু মেকানিক্যাল না, চুয়েটের যে কোনো প্রোগ্রামের জন্য, বাংলাদেশের যে কোনো শিক্ষা প্রোগ্রামের জন্য 12টা লার্নিং আউটকাম আছে। তাহলে আমার এই কোর্সের প্রথম যে অবজেক্টিভটা, সেটা কোন লার্নিং আউটকামে পড়ে। প্রথম নাম্বার আমি তোমাদেরকে লিস্ট দিয়ে দেবো, ইঞ্জিনিয়ারিং নলেজ। স্বাভাবিকভাবে তোমাদের ইঞ্জিনিয়ারিং নলেজ হবে। 12 নাম্বার কি, লাইফ লং লার্নিং। এরকম আমি এখন ওইটা না বুঝাইয়া তোমাদের আমি 12টা যদি লেখা দিই, তাহলে বুঝবে। এর মধ্যে এথিক্স আছে, সোসাইটি আছে, লাইফ লং লার্নিং আছে, ডিজাইন আছে, অনেক কিছু আছে। তাহলে আমাদের এরকম 1 2 3 4 5 পাঁচটা আমাদের 5টা কোর্স আউটকাম, 5টা প্রোগ্রাম লার্নিং আউটকামের কোন কোন পর্যায়ে পড়ে। কোনো কোর্সেই সমান, কিন্তু আমাদের এই যে প্রোগ্রামটা, আমাদের প্রোগ্রামের টার্গেট থাকবে কোনো না কোনো সাবজেক্টে সব 12টা। আমি একটা কোর্স করলাম, এখানে দেখা গেল যে P7 পর্যন্ত আছে, আরেকজন হয়তো P1 আছে, P3 আছে, P6 আছে, P10 আছে। কিন্তু পুরো প্রোগ্রামে যদি দেখা যায় যে PL12 কোথাও নাই, তাহলে এই প্রোগ্রামটা একটা ফল্টি প্রোগ্রাম। সুতরাং আমাদের বিভিন্ন কোর্সগুলো এমনভাবে ডিজাইন করতে হবে যেন সবগুলো কোর্স থেকে আমাদের এই 12টা লার্নিং আউটকাম, প্রোগ্রামের লার্নিং আউটকাম আমরা অ্যাচিভ করতে পারি। ওকে, তাহলে আমি এই PLO1 কি, PLO2 কি, এই নিচে করে রাতে পাঠাই দিই। আমাদের কোর্স কন্টেন্ট আমরা 39টা ক্লাস এখানে ভাগ করে দিছি। কোন কোন ক্লাস কোন লার্নিং আউটকাম সেটা আমরা লিখে দিচ্ছি, তোমরা একটু দেখবা। হ্যাঁ, আমরা চেষ্টা করব, হয়তো আমরা বললাম এটা 1 ক্লাসে পড়াবো, এটা 1 ক্লাসে বেশি লাগতে পারে, এটা 3 ক্লাসে পড়াবো, এটা 3 ক্লাসে কম লাগতে পারে, একটু অনেক বেশি হবে। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের 29টার মতো ক্লাসের একটা হিসাব আমরা তোমাদেরকে দিলাম। টিচিং অ্যান্ড লার্নিং অ্যাক্টিভিটিস গুলো কি হওয়া উচিত এই কোর্স। মাল্টিমিডিয়া আমরা লেকচার ডিসকাশন করতেছি, এখন আমরা অনলাইনে আসছি, ভিডিও শো আছে। আমি বেশ কিছু ভিডিও, সুন্দর সুন্দর ভিডিও আমি ইউটিউব থেকে পাইছি, তোমাদের দেখাবো। ব্ল্যাকবোর্ড অবলিক হোয়াইট বোর্ড ইলাস্ট্রেশন, আমরা ক্লাসে পড়াইলে ব্ল্যাকবোর্ডে কখন লিখি, কখন হোয়াইট বোর্ডে লিখি, এখানে আমার হোয়াইট বোর্ড আসছে। সুতরাং দিস মেন্ট ফর দ্যাট। প্রবলেম সলভিং আমরা করব, আমরা ডিসকাশন করব, আমরা বিভিন্ন বিভিন্ন প্রশ্ন করব, ব্রেন স্টর্মিং হবে এবং ছাত্রের সঙ্গে আমাদের ইন্টারাকশন। এটা আমাদের দিস আর দ্য অ্যাক্টিভিটিস। তোমরা যদি মনে করো না আমাদের এই অ্যাক্টিভিটিস এই কোর্সে নাই, আমরা এটা কেটে দেবো। তোমরা যদি মনে করো না আরো কোনো নতুন অ্যাক্টিভিটিস আমাদের আছে, উইল অ্যাড ইট।
সুতরাং আমরা এটা আউটকাম বেসড এডুকেশন, আমরা সবকিছু ডিফাইন করে দিচ্ছি যে আমরা এই কোর্স, সব কোর্সে প্রবলেম সলভিং হয়তো নাই, কোনো কোর্সে হয়তো ভিডিও নাই। সুতরাং এগুলো আমরা ডিটেল জানা দিচ্ছি। টেক্সট বুক বলতে আমি যেগুলি তোমরা চেষ্টা করবা কালেক্ট করতে, না করলেও সমস্যা নাই, যদি অনলাইনে পাওয়া পাইলা। ওয়াকিলে বই গত সেমিস্টার আমি পড়াইছি, স্টিম টারবাইন, সেটাও এবার লাগবে ওয়াকিলে বই। জেনসেন জেনেসেন ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, এই বইটাও বাজারে পাওয়া যায়, টাটা ম্যাকগ্রা-হিলের বই পাওয়া যায়। হেইউড, এটা একটা ভালো বই। এই বইতে অনেক ডাটা আছে, অনেক গ্রাফ আছে, সব এক্সপেরিমেন্টাল, এবং এই বইটাও তোমরা যদি পারো অনলাইনে পাওয়া যায়, সফট কপি আমার কাছে আছে। এই বইটাও খুব ভালো বই এবং এটা হাই স্ট্যান্ডার্ড বই। এটা একেবারে এই বই থেকে সবকিছু ইজিলি ডাটা বের করা যায় না, যেগুলি প্রয়োজন হবে সাপোর্টের জন্য দেখবো যে ওই বইতে গ্রাফ আছে, ডাটা আছে, সব বইতে ডাটা পাবা না। আচ্ছা, লার্মিনি যে ডিক্সে ফুয়েল সেলের জন্য এই বইটা, ফুয়েল সেল আমরা এই বই থেকে পড়াই। মাথুর শর্মা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, অঙ্ক এখান থেকে করাই। ওভারের বই, এটা একটা স্ট্যান্ডার্ড বই, অনেক পুরনো বই, 1970 আমরা এগুলি পড়ছি, পড়ে আসছি, এখনো চলতেছে। বেসিক জিনিস, ইঞ্জিনের বেসিক জিনিস, এটা চেঞ্জ হয়নি। এখন অনেক কম্বাসনে অনেক মডেল চলে আসছে, অনেক ধরনের ইঞ্জিন চলে আসছে। আগে সিম্পলি যেভাবে একটা এয়ার ফুয়েল মিক্স করা হইতো ইঞ্জিনের ভিতর, যেভাবে কম্বাসন করা হইতো, এখন অনেক রকম মডেল চলে আসছে, কিন্তু বেসিক জিনিসটা একই আছে। আবেগ, এটা একটা ছোটখাটো চিকেন বই, এটা আমরা মাঝে মাঝে ফলো করি। টেইলরের বই ভলিউম আছে, তা আমরা ভলিউম 1টা আমরা ফলো করি, মানে এক একটা বই এক একটা চ্যাপ্টার। টেইলরের বই হয়তো একটা দুটো চ্যাপ্টার, 3টা চ্যাপ্টার, ওভারটের বইতে একটা, এরকম এক একটা বইতে একটা চ্যাপ্টার। তারপর তোমার ট্রিগার, ওরউইন, আমরা হয়তো গ্যাস টারবাইন প্রপালশন সিস্টেম যখন পড়াবো, তখন আমরা আমাদের এই সাবজেক্টটি গ্যাস টারবাইন একটা চ্যাপ্টার আছে, আবার প্রপালশন একটা চ্যাপ্টার আছে। তো মনে রাখবা, গ্যাস টারবাইন দিয়া পাওয়ার তৈরি করা হয়, আবার এই গ্যাস টারবাইন দিয়েই প্রপালশন তৈরি করা হয়। তোমরা জানো জেট ইঞ্জিন, সেখানে কিন্তু গ্যাস টারবাইন আছে। ওইখানে গ্যাস টারবাইনের পারপোজ হচ্ছে পাওয়ার তৈরি করা, জাস্ট রান দ্য কম্প্রেসর। কিন্তু গ্যাস টারবাইন থেকে যে গ্যাসটা বের হবে, সেটা তোমার নজরের মাধ্যমে ভেলোসিটি বাড়ায় প্রপালশন তৈরি করা হয়, জেট ইঞ্জিন। আর আমরা যখন গ্যাস টারবাইন প্রথম পড়াবো, তখন কিভাবে গ্যাস টারবাইনের পাওয়ার তৈরি করা সেটা শেখাবো। সুতরাং একই গ্যাস টারবাইন, ফর প্রডিউসিং পাওয়ার, অলসো ফর প্রডিউসিং থ্রাস্ট পাওয়ার, প্রপালশন ইউজ হয়। পড়ালে বুঝবে। আমাদের রিকমেন্ডেড কিছু রিসোর্সেস, এগুলি হচ্ছে আমরা মাঝে মাঝে তোমাদেরকে দেখাবো। এর মধ্যে বইও আছে, ভিডিও আছে, ওয়েবসাইট আছে। ট্রাবল শুটিং অ্যান্ড রিপেয়ারিং ডিজেল ইঞ্জিন, সেখান থেকে আমরা কিছু ছবি টবি নিয়ে তো নিচ্ছি। সুতরাং এগুলি আমাদের সব রেফারেন্স। আমরা v8.com একটা ওয়েবসাইট আছে, এখানে দেখবা ভি বলতে ভি ইঞ্জিন বুঝায়, ইঞ্জিন যখন এইভাবে থাকে। V8 বলতে বুঝায় এইভাবে 4টা ইঞ্জিন, এভাবে 4টা ইঞ্জিন। হ্যাঁ, তোমরা জানো বড় বড় ইঞ্জিন, V16 ইঞ্জিন, হ্যাঁ, দামি দামি ইঞ্জিন, বিভিন্ন মুভিতে দেখা যায়। হাউ এ কার ওয়ার্কস, এটা কি comcaprint.com, QPH, এগুলি বিভিন্ন রকম ওয়েবসাইট আমরা সময় সময় রেফারেন্স ইউজ করছি। ফ্যালকন 9 লঞ্চ ভেহিকল, এটা ভিডিও আমরা দেখাবো। আমাদের তোমার বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 ফ্যালকন 9 লঞ্চ ভেহিকল মাধ্যমে যায় স্পেস এক্সপ্লোরেশন কোম্পানি, ওটা আমরা ওদের রিসোর্স ইউজ করব। empoweruk.com ওয়েবসাইট আমরা দেখবো কি পাওয়া যায় এখানে, বিভিন্ন ওখান থেকে ডাটা মাটা আমরা নিচ্ছি। এছাড়াও নন কনভেনশনাল এনার্জি রিসোর্সেস, BH খানের বই আমরা রিসোর্স হিসাবে ইউজ করবো। বাট দিজ আর নট দ্য বুকস, দিজ আর দ্য সাপোর্টিং, দিজ আর দ্য বুকস। এগুলি আমরা
টেক্সট বুক হিসাবে ইউজ করবো, আর এগুলো হচ্ছে আমাদের সাপোর্টিং, হয়তো ওখান থেকে একটা ছবি নিচ্ছি, একটা চ্যাপ্টার, একটা টপিক নিচ্ছি, এরকম। আচ্ছা, আমাদের অ্যাসেসমেন্টটা কিরকম হবে? তোমাদের অ্যাটেন্ডেন্সে 30 অ্যাসাইনমেন্ট। এইখানে আমি আবারও বলতেছি, এই ডিজাইনটা করা হয়েছে নট ফর কোভিড সিচুয়েশন, নর্মাল সিচুয়েশন। সুতরাং এখানে অ্যাসাইনমেন্ট বলে কিছু নাই, পুরোটাই ক্লাস টেস্ট। সুতরাং আমরা এখান থেকে ডেভিয়েট করে এই তোমাদের জন্য অন্যভাবে আসবো, সেটা আমি এখানে উল্লেখ করতেছি। তবে নর্মাল ক্লাস টেস্ট যখন করব, সেখানে আমাদের 60 মার্কস থাকবে। তার মধ্যে 10 রিমেম্বার, 10 আন্ডারস্ট্যান্ড, 10 অ্যাপ্লাই, 10 অ্যানালাইজ, 10 ইভ্যালুয়েট। অ্যাকচুয়ালি এটা আমাদের পার্সেন্টেজ হিসাবে দিতে হবে, এটা আমরা পার্সেন্টেজ হিসাবে যাও। মার্কস এরকম 6 ভাগের 1 ভাগ কোশ্চেন হবে রিমেম্বার, 6 ভাগের 1 ভাগ কোশ্চেন হবে আন্ডারস্ট্যান্ড, 6 ভাগের 1 ভাগ হচ্ছে অ্যাপ্লাই, কিছু অ্যানালাইজ, আর কিছু 1/3 আমরা সাধারণত ম্যাথমেটিক্যাল ইভ্যালুয়েট করতে, আমরা ম্যাথমেটিক্যাল। সুতরাং আমরা এটা চেষ্টা করব, আমরা এটা মেনটেন করতে। আমাদের একটা গ্রুপ আসবে, অডিট গ্রুপ, বাইরে থেকে, চুয়েটের বাইরে থেকে, তারা এসে দেখবে আমাদের ক্লাস টেস্টের কোশ্চেনে আমরা এটা ফলো করতেছি কিনা। যদি দেখি যে না, আমি সব ক্লাস টেস্টে শুধু অঙ্কই দিছি, তাহলে ক্লাস টেস্টে 60% অঙ্ক, 60টা অঙ্ক হয়ে গেল, তাহলে আমরা এইভাবে ফলো করব। হয়তো কোনো চ্যাপ্টারে পুরোটাই হয়তো ডেফিনিশন থাকবে, কোনো চ্যাপ্টারে পুরোটাই হয়তো অঙ্ক থাকবে, ডিপেন্ডস অন দ্য চ্যাপ্টার। কিন্তু এন্ড অফ দ্য ডে 4টা ক্লাস টেস্ট যদি আমরা অ্যাসাইনমেন্ট অ্যানালাইসিস করি, আমাদের এরকম একটা অংশে আসতে হবে। সুতরাং এটা আমরা আগে বলে দিলাম। একইভাবে ফাইনাল পরীক্ষাতে আমাদের 210-এর মধ্যে আমরা রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই, অ্যানালাইজ, ইভ্যালুয়েট, ক্রিয়েট বলে আমাদের কিছু নাই। সো দিস ইজ আওয়ার লেকচার প্ল্যান, যেটা আউটকাম বেসড এডুকেশনের ফরম্যাটে আমরা তোমাদেরকে দিলাম। রাতের বেলা আমি এটা একটু এডিট করে সুন্দর করে পাঠাই দেব। ঠিক আছে মহামিনুল? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এটা বন্ধ করে আমাদের প্রথম চ্যাপ্টারটা একটু দেখাই, একটু শুরু করি। হ্যাঁ, আচ্ছা স্যার। হ্যাঁ, এরপরে কি ক্লাস আজকে তোমাদের? স্যার এরপরে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট। সদস্য স্যার, আমরা সায়েন্স স্যার ক্লাস। টাইম স্যার নেবেন স্যার এবার। আচ্ছা, আমরা একটু শুরু করি। Engine or heat engine is a device where chemical energy of fuel is converted to heat energy, and this heat energy is converted to mechanical work. আইসি ইঞ্জিন কি এরকম? এটা এখানে তুমি ফুয়েল দিলা, এই ফুয়েলের মধ্যে এনার্জি আছে, কেমিক্যাল এনার্জি। তাহলে কেমিক্যাল রিঅ্যাকশন করলা, যেটাকে কম্বাশন বলছি। কম্বাশন ইজ কেমিক্যাল রিঅ্যাকশন। তো কম্বাশন করে হিট পাইলা, এই হিট দিয়ে তুমি মেকানিক্যাল তৈরি করো, দ্যাট ইজ ইঞ্জিন আর হিট ইঞ্জিন। দুই ধরনের ইঞ্জিন মনে করো, ইন্টারনাল, এক্সটার্নাল। হোয়াট ইজ ইন্টারনাল? In an internal combustion engine, combustion takes place inside the engine. Engine এর ভিতরে combustion হচ্ছে, and the potassium combustions are directly the motive fluid. তাহলে ইঞ্জিনের ভিতরে ফুয়েল ঢুকাইলা, এয়ার ঢুকাইলা, বার্ন করলা, পটাশিয়াম কম্বাসন, এইটাই তোমার মোটিভ ফ্লুইড। অর্থাৎ এই তোমার মোশনটা তৈরি করবে। কেমন করবে? সে পিস্টনকে ধাক্কা দিল, এই তো পিস্টন মুভ করলো, তুমি মেকানিক্যাল পাওয়ার পেয়ে গেলে। ইট ইজ কল্ড ইন্টারনাল কম্বাসন। The purpose of the internal combustion engines is the production of mechanical power from the chemical energy of contained in the fuel. For example, petrol engine, diesel engine, Wankel engine, open cycle gas turbine. Gas turbine দুই ধরনের, একটা ওপেন সাইকেল, একটা ক্লোজ সাইকেল। ওপেন সাইকেল হচ্ছে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, অর্থাৎ এয়ার ফুয়েল ঢুকাইলা, বার্ন করলো, পটাশিয়াম কম্বাসন গ্যাস টারবাইনকে ঘুরাইলো, ঘোরানোর পরে এই গ্যাসটা বেড়ে গেল, ইন্টারনাল কম্বাসন। জেট ইঞ্জিন, ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। রকেট, internal combustion. Now come to external combustion.
In an external combustion engine, the potential combustion of fuel and air transfer heat to a second fluid, which then become the motive or working fluid for producing power. তোমরা এখন আমরা পড়াই না, আগে পড়াইছি 20 বছর আগে, 25 বছর আগে, 28 বছর আগে পড়াইছি। তখন স্টিম ইঞ্জিন ছিল, পড়াইছি। আমরা এয়ার ফুয়েলকে বার্ন করছি, বার্ন করে স্টিম তৈরি করছি। এই স্টিম ঢুকাইছি, স্টিমটা হলো মোটিভ ফ্লুইড। এই স্টিম তখন পিস্টন ধাক্কা দিচ্ছে, দ্যাট ইজ স্টিম ইঞ্জিন, দ্যাট ইজ এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন। অর্থাৎ স্টিম ইঞ্জিনের ভিতরে কিন্তু আমরা কম্বাসন করিনি, আমরা কম্বাসন করছি বাইরে, বয়লারে মনে করো কম্বাসন করছি, স্টিম তৈরি করছি বয়লার। এই স্টিমটা নিয়ে গেছি ইঞ্জিনের ভিতর, স্টিম ইঞ্জিনের ভিতর, সেই স্টিম পিস্টনে মুভ করাইছে, স্টিম ইঞ্জিন চলছে, দ্যাট ইজ এক্সটার্নাল কম্বাসন। তাহলে স্টিম ইঞ্জিন, স্টিম টারবাইন, স্টার্লিং ইঞ্জিন গত সময় একটু বলছিলাম। আচ্ছা, ক্লোজ সাইকেল গ্যাস টারবাইন, these are external combustion engine. ক্লোজ সাইকেল গ্যাস টারবাইনে ফুয়েল বার্ন করে হিট তৈরি করা হয়। এই হিট তোমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করছো, এই হিট আরেক জায়গায় ট্রান্সফার করে ওয়ার্কিং ফ্লুইড করছে, সে টারবাইনকে ঘুরাইছে, দ্যাট ইজ এক্সটার্নাল কম্বাসন। ওই গ্যাস টারবাইনটা এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন হয়ে গেল। আচ্ছা, আমরা সংক্ষেপে হিস্ট্রি অফ আইসি ইঞ্জিন তোমাদের মনে রাখতে হবে। ইঞ্জিন আগে তৈরি হয়নি, আগে তৈরি হয়েছে, আগে পৃথিবীতে অয়েল এসছে, ফুয়েল অয়েল এসছে, আসার পরে ফুয়েল অয়েলের প্রপার্টি বুঝে ইঞ্জিন হয়েছে, যেটা ফুয়েল যে ইঞ্জিন, যে ফুয়েল যে ইঞ্জিনকে সুট করে ওইভাবে ইঞ্জিন তৈরি হয়েছে। পেট্রোল এবং ইঞ্জিন, পেট্রোল এবং ডিজেল ইঞ্জিন মনে রাখবো আজকে থেকে, দুই রকম, একটা উত্তর মেরু, একটা দক্ষিণ মেরু, একজন একজনের উল্টো, একেবারে নেচার উল্টো। সুতরাং পেট্রোলের জন্য যেটা ভালো, পেট্রোল ইঞ্জিনের জন্য যেটা ভালো, ডিজেল ইঞ্জিনের জন্য সেটা খারাপ। ডিজেল ইঞ্জিনের জন্য যেটা ভালো, পেট্রোল ইঞ্জিনের জন্য সেটা খারাপ। সুতরাং পেট্রোল ইঞ্জিনে ডিজেল দিলে কি হবে, ডিজেল ইঞ্জিনে পেট্রোল দিলে কি হবে, এই প্রশ্নটা আপাতত করো না। লাস্টে যখন শেষ হবে ইঞ্জিন পড়ানো, তখন যদি কোশ্চেনটা থাকে আমার জিজ্ঞেস করো। 1859 সালে ডিসকভারি অফ অয়েল ইন পেনসিলভানিয়া, 1859। 1876 এ নিকোলাস এ অটো, জার্মান ইঞ্জিনিয়ার, ফার্স্ট পেট্রোল ইঞ্জিন বের করলো। একটু মনে রাখবা, তর্ক আছে, বিভিন্ন রকম জানা খুঁজলে বই পত্র খুঁজে দেখবা যে পেট্রোল ইঞ্জিন নিয়ে দাবিদার আছে। একজন কয় না আমি আগে করছি, আবেদও করছে, আবার এদিকে মোয়ামিনুলও করছে, একই প্রজেক্ট, একই জিনিস দুজন আবিষ্কার করছে। আবিষ্কার কইরা আবিদ কি করলো, রোল নাম্বার 109 সেটা পাবলিশ করে দিল একটা জার্নালে। আর মোহামিনুল রোল নাম্বার 107 সে আগে আবিষ্কার করছে, কইরা বসে আছে, সবাই দেখাই দিয়েছে ভাই আমি এটা আবিষ্কার করছি। হইলো? হবে না, ইউ নিড টু পাবলিশ, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ফর প্যাটেন্ট, কপিরাইট। তোমাকে কোনো জিনিস তুমি যদি মনে করো এটা তুমি করছো, আগে করছো, তোমাকে এটা পাবলিশ করতে হবে, কিংবা তোমার কপিরাইট নিয়ে নিতে হবে। সুতরাং নিয়ে বসে থাকলে হবে। সুতরাং যিনি বলতেছেন উনি হয়তো এটা পাবলিশ করেন কিংবা প্যাটেন্ট করেন। 1878 ডুগাল, ক্লার্ক, জেমস রবসন এন্ড কার্ল বেঞ্জ, জার্মান। তখন ওই সময় জার্মান এবং ইংলিশ ওরাই সবকিছু বুঝতো আর কি, আর দুনিয়া সবাই বুঝতো না কিছু, ওরাই সব আবিষ্কার করে যাচ্ছে একটা করে। আচ্ছা, তো তারা টু স্ট্রোক ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন বের করলো। 1888 ডানলপ, জন বি ডানলপ নিউমেটিক টায়ার তৈরি করলো। তার আগে কিন্তু ওই টায়ারটা না সলিড, ওই দেখা গেল এই যে লোহার চাকার মতো, হ্যাঁ গুরগুর আওয়াজ হইতো। টায়ার আবিষ্কার করলো। টায়ার আবিষ্কার করা তোমার স্বাভাবিকভাবে ফ্রিকশন, তুমি একটা পাওয়ার তৈরি করলা, এটাকে তুমি গাড়ি চালাইবা, রাস্তায় ফ্রিকশনে যদি অর্ধেক পাওয়ার চলে যায়, আবার ফ্রিকশন একদম না হলে তো হবে না। তোমাকে এটা মনে রাখতে হবে, গাড়ি চলতে গেলে ফ্রিকশন লাগতে হবে। তুমি যদি একেবারে ফ্রিকশনলেস টায়ার করো, গাড়ি তো খালি চাকা খালি ঘুরবে, গাড়ি মুভ করবে না, অনেকটা বরফের উপর, সেটা বুঝতে হবে। আচ্ছা, 1892 তে রুডolf ডিজেল
ডিজেল ইঞ্জিন আবিষ্কার করলো, অলসো জার্মান ইঞ্জিনিয়ার। 1957-এ ফেলিক্স ওয়াঙ্কেল, অলসো জার্মান, সে ওয়াঙ্কেল ইঞ্জিন তৈরি করলো, যেটা এক ধরনের রোটার আইসি ইঞ্জিন। আমরা পড়াই না, তোমরা দেখে নিতে পারো। তাহলে এটা হচ্ছে আমাদের ব্রিফ হিস্টরি অফ আইসি ইঞ্জিন, কিভাবে কবে তেল হইলো, কবে পেট্রোল ডিজেল হইলো, 2 স্ট্রোক 4 স্ট্রোক ওয়াঙ্কেল হ্যান ত্যান, মোটামুটি তোমরা জানো। আমরা যদি ইঞ্জিনকে ক্লাসিফাই করি, মেইন ক্লাসিফিকেশন হচ্ছে মেথড অফ ইগনিশন, কিভাবে ইগনিশন হয়। একটা হচ্ছে স্পার্ক ইগনিশন আর একটা হচ্ছে কম্প্রেশন ইগনিশন। তোমরা ফার্স্ট ইয়ারে পড়ে আসছো। এসআই ইঞ্জিন, স্পার্ক ইগনিশন, সিআই ইঞ্জিন, কম্প্রেশন ইগনিশন। স্পার্ক ইগনিশন কেন নাম? কারণ এটা আগুনটা ধরে একটা স্পার্ক দিয়ে, কোনো বুঝতে সমস্যা নেই। কম্প্রেশন ইগনিশন নামটা কেন কেউ বলতে পারবা? স্যার কম্প্রেস করে ইগনিট করা হয়, মানে লিক ফুয়েলটা কম্প্রেস করে তার ক্রিটিক্যাল টেম্পারেচার উপরে নিয়ে তারপরে স্যার হিট মানে তার বার্ন হয়ে যায়, মানে কম্প্রেশন ইন্ডাস্ট্রির মাধ্যমে। ওকে, ভেরি গুড, কাছাকাছি গেছে, 80% চলে গেছে। স্পার্ক ইগনিশন ইঞ্জিন, এখানে তুমি এয়ার ফুয়েল, তুমি একটা এয়ার এবং ফুয়েল মিশানোর অনুপাত যদি ঠিক হয়, একটা আগুন ধরা দাও, আগুন ধরে যাবে। তোমরা খেয়াল করে দেখবা, রান্না করতেছো, তেল দিছো, তেল অনেক গরম হলে অটোমেটিক আগুন ধরে। কেন আগুন ধরে? ওই তেলটা গরম হয়ে গেল এবং তেলের উপরে অক্সিজেন থাকতে হবে, অক্সিজেন না থাকলে আবার হবে না। তো তেলের উপরে অক্সিজেন আছে এবং তেলটা গরম হলো, গরম হওয়ার পরে একটা সার্টেন টেম্পারেচার যখন সে যাবে, যেটাকে আমরা বলি সেল ইগনিশন টেম্পারেচার, যে নিজে বার্ন করবে, ওই ইগনিশন টেম্পারেচার যখনই সে যাবে, সে বার্ন আগুন ধরে যাবে। তাহলে কম্প্রেশন তোমরা জানো, একটা গ্যাসকে যদি কম্প্রেস করো তাহলে তার টেম্পারেচার বাড়ে না কমে? বাড়ে স্যার। বাড়ে। তাহলে কম্প্রেশন ইগনিশন ইঞ্জিনে আমরা যখন এয়ারটাকে সিআই ইঞ্জিনে আমরা কিন্তু ঢুকাই চার্জ হিসাবে শুধু এয়ার। তাহলে আমরা আর স্পার্ক ইগনিশন ইঞ্জিনে, পেট্রোল ইঞ্জিনে আমরা ঢুকাই এয়ার এবং পেট্রোল কিংবা ন্যাচারাল গ্যাস মিক্সচার, দুটো পার্থক্য। তাহলে আমরা কম্প্রেশন ইগনিশন ইঞ্জিনে শুধু এয়ার ঢুকাই, এয়ারটাকে আমরা কম্প্রেস করি এবং এই কম্প্রেশনটা স্পার্কের থেকে অনেক বেশি। তাহলে তুই প্রশ্ন করতে পারো স্পার্ক কম্প্রেস করি কেন, সেটা আমি পরে আসবো। তাহলে কম্প্রেশন ইগনিশন ইঞ্জিনে আমরা কম্প্রেসটা একটু বেশি করি, কারণ যত বেশি করব টেম্পারেচার তত বাড়বে। তাহলে বেশি কম্প্রেস করে টেম্পারেচারটা আমরা ইগনিশন পয়েন্টের উপরে নিয়ে যাই এবং লাকিলি নট লাকিলি ডিজেল ফুয়েলের ইগনিশন টেম্পারেচার পেট্রোল থেকে কম, সেলফ ইগনিশন টেম্পারেচার। আমি ডাটা সব দিয়ে দেবো সময় মতো। তাহলে আমি কম্প্রেস করে এয়ার টেম্পারেচার ওই ডিজেল ফুয়েলের সেলফ ইগনিশনে বেশি নিয়ে গিয়া রাখার পরে আমি ফুয়েল স্প্রে করলাম। তারপরে ফুয়েল তো আর বাইরে থেকে যখন স্প্রে হচ্ছে সে তো আর গরম, সে তার টেম্পারেচার নর্মাল। তাহলে সেই ফুয়েলটা এয়ারের মধ্যে স্প্রে হয়ে সুন্দর স্প্রে হয়ে গেল। স্প্রে হইলেই তো হবে না, তাকে এয়ারের সঙ্গে মিক্সড হইতে হবে। এয়ারের সঙ্গে মিক্সড হইয়া সে নিজে গরম হয়ে গেল। গরম হওয়ার পরে যখন সে ওই টেম্পারেচারে চলে গেল এবং সে দেখলো তার আশেপাশে অক্সিজেন আছে, এয়ার মানে অক্সিজেন, তখন সে নিজে নিজে বার্ন করে। তাহলে এই যে কম্প্রেশন যদি কম হয় তাহলে তোমার এয়ারের টেম্পারেচার ওই ডিজেল ফুয়েলের সেলফ ইগনিশনের উপরে যাইতে পারবে না, জীবনেও ডিজেল ফুয়েল বার্ন করবে না, কারণ ডিজেল ফুয়েলটা বার্ন করে বাই অটো ইগনিশন, সেলফ ইগনিশন, ওইখানে কোনো স্পার্ক প্লাগ নাই। সুতরাং এখানে কম্প্রেশনটা একটা ক্রিটিক্যাল ভেরি ইম্পর্টেন্ট ভূমিকা পালন করতেছে, এই জন্য এটার নাম কম্প্রেশন ইগনিশন। মনে থাকবে? সুভাষ 1 to 7, রূপক জামিল স্যার 127 সুভাষ। হ্যাঁ সুভাষ, জি স্যার। বুঝছো কম্প্রেশন ইগনিশন নাম কেন হইলো?
জি স্যার বুঝতে স্যার আমার এখানে একটু নেটটা প্রবলেম করতেছিল স্যার। নেটটা প্রবলেম হচ্ছে, আচ্ছা তাহলে ওই ভিডিও লেকচারটা দেখে নিতে রেকর্ড। জি স্যার। আমি কালকে তোমাকে জিজ্ঞেস করবো, হ্যাঁ? রোল নাম্বার 100 কত? রোল নাম্বার 127। কালকে আমি কম্পিটিশন আচ্ছা স্যার হ্যাঁ, বলো স্যার তো একটা কি? কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো বলো বলো। স্যার এরোপ্লেনে তো স্যার মনে হয় কেরোসিন ইউজ করা হয় স্যার। হুম স্যার তাহলে পেট্রোল ইঞ্জিনে কেরোসিন ইউজ করলে সমস্যা কি? না 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 না, কস্ট কমে যাচ্ছে। পেট্রোল ইঞ্জিনে এরোপ্লেনে দ্যাট ইজ সুপার রিফাইন্ড কেরোসিন, সামথিং ডিফারেন্ট। আর এরোপ্লেনে তো তোমার পেট্রোল ডিজেল হবে না, পেট্রোল হয়, ইঞ্জিন হয়, কিন্তু সেটা ছোট ছোট প্লেন হইতে পারে। কিন্তু বড় বড় ইঞ্জিন তো জেট ইঞ্জিন, কিন্তু গ্যাস টারবাইন ফর্মুলা, নট ইঞ্জিন ফর্মুলা। স্যার পেট্রোল ইঞ্জিনে কেরোসিন ইউজ করলে কি সমস্যা আছে? আজকে প্রথমেই তো কইলাম এই প্রশ্নটা আরো পরে করতে হবে, এখনই যদি করো তাহলে তো আমার কোথায় যাইতে হবে আমি জানি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বুঝতেছো? আমি তো তোমাকে আজকে প্রথমেই বলে দিলাম, তোমরা যে কয়েক বছর ক্লাস নিয়ে আমি দেখতেছি এই প্রশ্নটা ফাট করে করে বসো। এখন এটা করতে গেলে যেসব তথ্য আমাকে দিতে হবে, আমাকে কমপক্ষে 10-15টা ক্লাস নেওয়ার পরে এইসব তথ্য আসতে থাকবে। এখন তো তোমরা বুঝাইলে তুমি বুঝবে না, ঠিক আছে? জি স্যার হ্যাঁ, ঠিক আছে। আগে ফুয়েল আসছে, একটু হিন্ট দিয়ে রাখলাম, আগে আসছে ফুয়েল, অয়েল, ক্রুড অয়েল, তারপর এটাকে রিফাইন করছে, তারপর ইঞ্জিন কিন্তু আসছে। ইঞ্জিন বানাকে বসে নাই যে আমি পেট্রোল এটার জন্য এই ফুয়েল দরকার, এটার জন্য এই ফুয়েল দরকার। ফুয়েল বুঝছে ইঞ্জিনটা হচ্ছে। জি স্যার নকিংটা যখন শেষ হয়ে যাবে তখন তুমি প্রশ্নগুলো করো, ইজি হবে নকিং চ্যাপ্টার, ঠিক আছে? এখন এটা করলে আমাকে অনেক তথ্য দিতে হবে, বুঝতে পারবে। জি স্যার ঠিক আছে। তাহলে স্পার্ক ইগনিশন আমরা ফুয়েল এয়ার মিক্স কইরা স্পার্ক করাই দেবো, আগুন দেবো। তবে এখানেও কম্প্রেশন করতে হয়, কারণ কম্প্রেশন না করলে এয়ার ফুয়েলের যে মিক্সচার তার টেম্পারেচারটা কম থাকে, টেম্পারেচারের সঙ্গে ইঞ্জিনের কম্বাসনের স্পিড, ফ্লেম স্পিড একটা সম্পর্ক, সব দেখাবো। যদি কম্প্রেস না করা হয় পেট্রোল ইঞ্জিনে তাহলে কম্বাসন খুব আগে আস্তে আস্তে হবে, কম্বাসন যদি খুব আস্তে আস্তে হয় ইঞ্জিনের স্পিডও কমে যাবে। সুতরাং তোমাকে তো তুমি দেখতেছো 2000-3000 আরপিএম ইঞ্জিন চলতেছে, তাহলে এক একটা স্ট্রোকের জন্য কয় সেকেন্ড, কয় মিলি সেকেন্ড তোমাকে দেখতে হবে। সুতরাং ওই সেকেন্ডের মধ্যে কম্বাসন শেষ করতে হবে। ওই সেকেন্ডে কম্বাসন শেষ করার জন্য কম্বাসন মিক্সচার টেম্পারেচার কত লাগে, সুতরাং এগুলি আমাকে জানতে হবে, জানলেই পরে বুঝতে হবে, আদারওয়াইজ হবে না। আর কম্প্রেশন ইগনিশন ইঞ্জিনে আমার কোনো কেউ তোমাকে হেল্প করবে না, যাকে আগুন দিয়ে নিজে নিজে আগুন ধরাইতে হবে। সুতরাং আগুন ধরাইতে গেলে আমার এয়ারটাকে গরম কইরা, গরম এয়ারের মধ্যে তুমি একটা গরম এয়ার গরম করে ফুয়েল স্প্রে করো, ফট করে আগুন ধরে যাবে, কিন্তু সেই পরিমাণ গরম। ওয়ার্কিং সাইকেল 4 স্ট্রোক 2 স্ট্রোক। 4 স্ট্রোক মানে প্রতি 4টা স্ট্রোক, 2 3 4 একটা ওয়ার্কিং পাওয়ার স্ট্রোক। 2 স্ট্রোক মানে 1 2 এর মধ্যে একটা পাওয়ার স্ট্রোক। খুবই ডিফিকাল্ট, 2 স্ট্রোকের জন্য আলাদা চ্যাপ্টার আছে। ফুয়েল ইউজ পেট্রোল, ডিজেল, ডুয়েল ফুয়েল, গ্যাস, ন্যাচারাল গ্যাস, এলপিজি আজকে ইউজ হচ্ছে, এলএনজি ইউজ হচ্ছে, অনেক কিছু। থার্ড সাইকেল, এটা হচ্ছে অটো সাইকেল। 1 থেকে 2 কোথায় গেল, 2 ছিল, 1 এটা 2 কম্প্রেশন, এটা হচ্ছে কম্বাসন, এক্সপ্যানশন, এক্সজস্ট, এটা হচ্ছে এক্সজস্ট 4 to 1, এটা হচ্ছে এক্সজস্ট ডিউ টু ব্লো ডাউন। আর এখানে ডিজেল ইঞ্জিন, এখানে কম্বাসনটা কনস্ট্যান্ট প্রেসার। এখানে বুঝার আছে why it is combustion at constant, এটাকে আমরা 4th ইয়ারে চলে আসছি। এখন আমরা বলবো এটা অটো সাইকেল না, পেট্রোল না, কনস্ট্যান্ট ভলিউম কম্বাসন সাইকেল। এখানে কম্বাসনটা হয় কনস্ট্যান্ট ভলিউম। ডিজেল ইঞ্জিনে কম্প্রেশন, কম্বাসন হয় কনস্ট্যান্ট প্রেসার। এক্সপ্যানশন
exhaust blow down, exhaust stroke. এখানে তুমি দেখো কম্প্রেস করে এখান থেকে এখানে নিয়ে গেলে পয়েন্ট 2, কম্বাসন শুরু হইলো, কম্বাসন শেষ হইলো। এই কম্বাসন শুরু এবং শেষের মধ্যে কোনো টাইম নেই, জিরো টাইম। কম্বাসন শুরু শেষ মানে কি? মানেটা হচ্ছে এই পয়েন্টে এয়ার ফুয়েল মিক্সচার রেডি, কম্প্রেস করে রেডি রাখছো, একটা আগুন দিছো, আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে কম্বাসন চেম্বারের যে এয়ার ফুয়েল মিক্সচার আছে পুরোটা একসঙ্গে বানানো হয়ে গেল। ইজ ইট পসিবল? একসঙ্গে বানানো হতে পারে। একটা জায়গায় একটা ঘরের মধ্যে এয়ার ফুয়েল মিক্সচার দিছে, স্পার্ক একটা, নর্মালি একটা জায়গায় আগুন দিল, তাহলে আগুনটাকে মুভ করতে হবে না? মুভ করতে যত কম সেকেন্ড হোক, মিলি সেকেন্ড হোক, লাগবে তো। তাহলে হাউ ইট ইজ পসিবল যে জিরো টাইমে কম্বাসনটা শেষ হয়ে গেল? অর্থাৎ এখানে এসে পিস্টন ফিক্সড, টপ ডেড সেন্টার, এটা হচ্ছে টপ ডেড সেন্টার, দিস ইজ বটম ডেড সেন্টার। টপ ডেড সেন্টারে এসে পিস্টন যখনই আসলো, স্পার্ক হইলো, সঙ্গে সঙ্গে কম্বাসন শেষ হইলো, সুতরাং এই লাইন একদম ভার্টিক্যালি উপরে উঠে গেল, কারণ ভলিউম কনস্ট্যান্ট, প্রেসার বেড়ে গেল। This is called constant volume combustion. Ideal condition, very much ideal. এখানে কি হইলো? পয়েন্ট 2 কম্প্রেশন শেষ হইলো। এই পয়েন্ট 2 তে কি আছে আর এই পয়েন্ট 2 তে কি আছে? এই পয়েন্ট 2 তে কি আছে বলতে পারবা? ইঞ্জিনের ভিতরে পয়েন্ট 2 তে কি আছে? স্যার ডিজেলে শুধুমাত্র এয়ার, মানে ডিজেল Yes. সাইকেল। পেট্রোলে এয়ার ফুয়েল, এয়ার এবং পেট্রোলে মিক্সচার, ডিজেলে শুধু এয়ার, এখানে শুধু এয়ার। তাহলে শুধু এয়ার আছে, হট এয়ার। এখন এই হট এয়ারের মধ্যে তুমি ফুয়েল স্প্রে করবে। ফুয়েল স্প্রে করতে সময় লাগবে না? অবশ্যই সময় লাগবে। তুমি তো বলতে পারবা না যে আমি ফুয়েল এই 2 পয়েন্টে যখন পিস্টনটা আসলো আমি ফুয়েল স্প্রে করলাম, স্প্রে ডিউরেশন টাইম 0, কম্বাসন টাইম 0, নো, ইট মিনস টাইম। কিন্তু বলা হচ্ছে স্প্রে হবে, স্প্রে হওয়ার সঙ্গে সঙ্গে আইডিয়ালি স্প্রে হবে, স্প্রে হওয়ার সঙ্গে সঙ্গে আগুনটা ধরে যাবে, স্প্রে শেষ, আগুন শেষ, কিন্তু এই প্রসেসটা কনস্ট্যান্ট প্রেসার। অর্থাৎ এখানে যদি পিস্টন থেমা থাকতো তাহলে উপরে যেত, কিন্তু এখানে পিস্টন মুভ করতে শুরু করলো, সুতরাং যে রেটে এনার্জি রিলিজ হবে সেই রেটে পিস্টনটা এক্সপ্যান্ড হবে, সুতরাং প্রেসার কনস্ট্যান্ট। ভেরি মাচ, ভেরি 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 মাচ আইডিয়া। এখানে কম বেশি হইলে হয় এই লাইন উপরে উঠবে না নিচে নামবে, এম থাকবে। বুঝা গেল? তাহলে পেট্রোল ইঞ্জিনের কনস্ট্যান্ট ভলিউম লাইনটা এবং ডিজেল ইঞ্জিনের কনস্ট্যান্ট প্রেসার লাইনটা ভালো করে বুঝতে হবে। আইডিয়ালি কিভাবে এটা সম্ভব? কনস্ট্যান্ট ভলিউম সোজা উঠে গেল, আর ডিজেল ইঞ্জিনে হাউ ইট ইজ পসিবল সোজা কনস্ট্যান্ট প্রেসার এদিক চলে আসে। ভালো করে বুঝতে হবে, তারপরে আমরা বুঝবো দুনিয়াটা কত কঠিন। কম্বাসন কি কি সমস্যা হইতেছে, কোথায় লাইনটা যাইতেছে, আসলে বুঝা গেল? তাহলে আজকে থাক, কালকে কখন ক্লাস নেবো দেখি, রাতেবেলা করবো। জি স্যার। ভালো থেকো। হ্যাঁ, মাস্টার্স এখনো পড়ে শোনো, করোনা মনে হচ্ছে রোগী আবার বাড়তেছে, একটু সাবধান থাকো। হ্যাঁ, ছেড়ে দিবেন, কষ্ট করে। স্যার আপনিও সাবধানে থাকেন। আপনিও সাবধানে থাকেন। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।